ভারত পাক সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর আজ প্রথম দুদেশের ডিজিএমও স্তরের বৈঠক রয়েছে। বেলা 12টায় আজকে ডিজিএমও পর্যায়ের বৈঠক হবে। সংঘর্ষ বিরতি শুরু হওয়ার পর পরিস্থিতি খতিয়ে দেখতে এই বৈঠক। সামগ্রিকভাবে জানাবো আজকের কি পরিস্থিতি, সরাসরি শ্রীনগর নিয়ে যাবো আপনাদের। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে গত পরশু রাত পর্যন্ত বিনিদ্র রজনী কেটেছিল জম্মু কাশ্মীর থেকে শুরু করে উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অংশের মানুষের, যেখানে ব্ল্যাকআউট হয়েছে, যেখানে বারবার ড্রোন হামলা হয়েছে, গোলাগুলির শব্দ হয়েছে। গত পরশু রাত 10টার পর থেকে সেই অর্থে বোধহয় আর শেলিং বা মর্টার হানা দেখা যায়নি। সামগ্রিকভাবে রাত কেমন কাটলো, সকালটা কেমন, এবং এই ডিজিএমও পর্যায়ের বৈঠক? একদম দেখো, 10 তারিখ অর্থাৎ পরশু দিনকে সংঘর্ষ বিরতির বার্তার পরে কিন্তু সেই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা দেখলাম যে পরশু দিনকে রাত্রির 8:45 থেকে 9:30 পর্যন্ত একেবারে বিভিন্ন জায়গাতে এক্সপ্লোশনের খবর পাওয়া গেল। ডাল লেক এবং রাজবাগের মতন এলাকা, যেখানে একেবারে ঘনবসতিপূর্ণ রয়েছে, শ্রীনগরের মতন জায়গাতে, সেখানে পাক ড্রোন আমরা উঠতে দেখলাম এবং কার্যত সেটাকে সংঘর্ষ বিরতি যে বার্তা সেটাকে লঙ্ঘন করেছিল পাকিস্তান। সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব ইম্পর্টেন্ট ছিল 2 তারিখ অর্থাৎ গতকাল, অর্থাৎ 11 তারিখ এবং আজকে। অবশ্যই গতকাল কেন ইম্পর্টেন্ট, কারণ 10 তারিখ রাতে 9:30 পর্যন্ত শেলিং হওয়ার পরে কিন্তু আর কোনো রকম শেলিং হয়নি এবং গতকাল সকাল থেকে শুরু করে সারাদিন আমরা বিভিন্ন জায়গাতে ঘুরেছিলাম। সেটা পুলওয়ামা হতে পারে, অবন্তিপুর হতে পারে, পেহেলগাম কিংবা অন্যদিকে কুপওয়ারা বা উড়ি সেক্টর, সেখানে আমরা খবর রাখছিলাম। কিন্তু কোথাও কিন্তু আর কোনোভাবে পাকিস্তানের তরফ থেকে ভারতীয় সেনা ছাউনিকে লক্ষ্য করে কোনো গুলির ঘটনা ঘটেনি। কালকে রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার কারণ যখনই রাত নামে, রাত্রির 8টার পরে যখনই একেবারে পুরোপুরি সূর্যের আলো কমে যায় এই শ্রীনগর বা এই উপত্যকা জুড়ে, তখনই কিন্তু আমরা দেখেছি লাগাতার 10 তারিখ পর্যন্ত পাকিস্তানের তরফে গুলি চালানো হয়েছে। কিন্তু গতকালকে আমরা দেখলাম প্রথমবার সেই 7 তারিখের পর থেকে প্রথমবার কিন্তু না কোনো ব্ল্যাকআউট হয়েছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে না কোনো কোথাও এক্সপ্লোশনের কোনো খবর এসেছে এবং সেই একই রকম অবস্থা কিন্তু আজকে ভোর পর্যন্ত ছিল। ফলত শুধুমাত্র রাত নয়, আজকে ভোর পর্যন্ত এখনো পর্যন্ত কোথাও কোনো রকম শেলিংয়ের ঘটনা, কোথাও বিনা প্ররোচনাতে কোথাও গুলি করার ঘটনা কোথাও কিন্তু নেই। সেদিক থেকে দেখতে গেলে যে সংঘর্ষ বিরতির যে বার্তা, সেটা শুধুমাত্র প্রথম দিনের 3 ঘন্টা বাদ দিয়ে বাকি সময় কিন্তু পাকিস্তানের তরফ থেকে একই রাখা হয়েছে। এবং আজকের দিনটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই সংঘর্ষ বিরতি কতটা স্থায়ী হবে, কোন কোন বিষয় আজকে এই দুপুর 12টাতে দুপক্ষের মানে দুই দেশের ডিজিএমওর তরফে আলোচনা হবে। তারপরই কিন্তু বোঝা যাবে যে এই যে সংঘর্ষ বিরতি সেটা কতটা কতটা কি স্থায়ী হবে বা কত সেটা দীর্ঘস্থায়ী হবে। এমতো অবস্থাতে পাকিস্তানের তরফ থেকে আজকে তাদের আলোচনাতে ভারতের সাথে তারা কি করবেন, ভারতবর্ষের সাথে তারা কি আলোচনা করবেন, পাশাপাশি কিন্তু ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ভারতবর্ষের তরফে কি শর্ত চাপান বা এক্ষেত্রে কি আলোচনা হয়, সবটাই কিন্তু আজকে দুপক্ষের ডিজিএমও লেভেলে মিটিংয়ের পরে সিদ্ধান্ত হবে। তবে জানিয়ে রাখি যে উপত্যকা জুড়ে কিন্তু আজকে আতঙ্কের যে একটা রেশ, যেটা গত 22 তারিখের পর থেকে তারা ভুগছিলেন বা তারা একেবারে অনুভব করছিলেন, তা অনেকটাই কম রয়েছে। গতকালকে আমরা দেখেছিলাম রবিবার রাস্তার লোকজন কম থাকলেও তারা কিন্তু যথেষ্ট আশ্বস্ত যে সন্ধ্যার পর থেকে কোথাও সেভাবে গুলি চলেনি বা সংঘর্ষ বিরতি পাকিস্তানের তরফ থেকে করা হয়নি। তবে এও জানিয়ে রাখি যে ভারতীয় সেনাবাহিনী কিন্তু একেবারে তৎপর হয়ে রয়েছে। এমন নয় যে তারা সংঘর্ষ বিরতির পরে তারা শিথিলতা দিয়েছে, তার কারণ তারা 10 তারিখ দেখেছেন রাত্রেবেলাতে কি ঘটেছে। ফলত 3 বাহিনী একই রকমভাবে অ্যাক্টিভ রয়েছে এবং শ্রীনগর সহ বাকি পুরো গোটা উপত্যকা জুড়ে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমকে যেমন অ্যাক্টিভ রাখা হয়েছে, ঠিক তেমনভাবেই কিন্তু এখানে কাউন্টার ড্রোন সিস্টেম প্রত্যেকটা জায়গাকে অ্যাক্টিভ রাখা হয়েছে, বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে এবং আজকে পর্যন্ত সরকারি সমস্ত কিছু বন্ধ থাকবে। এখন দেখার যে আজকে মিটিংয়ের পরে কাল থেকে সরকারি স্কুল, কলেজ কিংবা অন্যদিকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা শ্রীনগরে আছে সেটি খোলে কিনা। একেবারে সুগন্ধ, ধন্যবাদ। যে স্থিতি সাময়িকভাবে এসেছে তা দীর্ঘস্থায়ী হয় কিনা তা কিন্তু আজকে বোঝা যাবে বেলা গড়ালে, কারণ বেলা 12টা নাগাদ আজকে ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে। তবে ভারতের টানা এয়ার স্ট্রাইকে কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। সূত্রের খবর, পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির তখন কথা বলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে। এরপর মার্কিন বিদেশ সচিব ভারতের বিদেশ মন্ত্রীকে ফোন করে বলেন পাকিস্তান আলোচনা করতে চায়, আর তখনই কিন্তু জানিয়ে দেওয়া হয় রাজনৈতিক স্তরে নয়, তবে কথা হবে ডিজিএমও পর্যায়ে, আর তাতেই রাজি হয়ে যায় পাকিস্তান। My communication with the Pak DGMO was conducted at 15:35 hours yesterday and resulted in cessation of cross-border firing and air intrusions. We also decided to further speak on the 12th of May. However, disappointingly, it took only a couple of hours for the Pakistan Army to violate these arrangements by cross-border and across the line of control firing, followed by drone intrusions
এটা হলো ডিজিএমও বৈঠকের একেবারে প্রেক্ষাপট। সূত্রের দাবি 7ই মে ভারতের সেনা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার পর পাকিস্তানের ডিজিএমওকে কিন্তু ভারত জানিয়েছিল, কিন্তু সেখানে তাদের তরফ থেকে কোনো উত্তর আসেনি। আর ভারতে হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার পর সেই পাকিস্তানের ডিজিএমওই কিন্তু ভারতের সঙ্গে কথা বলার সময় চাইতে থাকে। সিজ ফায়ার করলাম, এগ্রি করে গেলাম, আমাদের কি কি, যেটা আমি দাবির কথা বললাম, আমাদের কি কি রাখা চাই। ওরা যদি এই দাবিটা না মানে তাহলে আমাদের কি করা উচিত, যদি মেনে যায় তাহলে আর কি আমরা দাবি করতে পারি। আবার যদি সিজ ফায়ার ভেঙে গেল, যদি পাকিস্তান এই করলো, আমাদের কি করা উচিত। 3 ধাপ ভাবতে হবে। আর ডিজিএম ওরা যখন কথা বলে তখন আর্মি চিফের অর্ডারে কথা বলে, সরকারের অর্ডারে ওরা কথা বলে না। আমি আলোচনায় আসবো কর্নেল কৌশিক সরকারকে দিয়ে। আমি আলোচনা শুরু করব। কর্নেল সরকার, প্রথমে যেটা জানতে চাইবো যে একেবারে রাজনৈতিক নয়, কূটনৈতিক নয়, ডিজিএমও হচ্ছে সামরিক পর্যায়ে দর কষাকষি। কোথাও ভারতবর্ষ কি এক ধাপ এগিয়েই শুরু করলো? কারণ কোনো নমনীয়তা নয়, কোনো সমঝোতা নয়, সেই বার্তা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাকিস্তানের কাছে। দেখুন, ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস দুই কান্ট্রির মধ্যে একটা হটলাইন আছে। যখনই এরকম এসকালেশন কোথাও হয় বা রিটালিয়েশন কোথাও হয়, এদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয়ে যায়। এখন ডিজিএমও সবসময় আর্মি চিফের মানে অর্ডারে এই কথাগুলো বলে। আর্মি চিফ কার অর্ডারে বলছে সেটা আলাদা, কিন্তু ডিজিএমওর বক্তব্য যেগুলো রাখা হয় সেগুলো হচ্ছে আর্মি চিফের তরফ থেকে, আর্মির তরফ থেকে ডাইরেক্ট যে কমিউনিকেশন সেটা, এবং কি কি শর্ত রাখবে, কোথায় আমাদের নেক্সট কোর্স অফ অ্যাকশন হবে, কোথায় আমরা রিটালিয়েট করতে পারবো, ওরা এসকেলেট করলে আমরা কি করব, এই ফেজগুলো সব ডিসাইড হয়ে যায়। এবং এর মধ্যে ওদেরকে ক্লিয়ার কাট নো আনসার্টেন টার্মসে বলে দেওয়া হয় যে তোমার এইটুকু তোমাকে করতে হবে, এইটুকু তোমাকে এগোতে হবে, তবেই আমরা তোমার উপরে যে অ্যাকশনগুলো নিয়েছি সেগুলো আমরা বন্ধ করব। কিন্তু তুমি যদি উল্লঙ্ঘন করো এগুলো এবং তুমি সিজফায়ার ভায়োলেশন করো, আই উইল স্ট্রাইক ইউ ইন এ মাচ মোর অ্যান্ড ফেরোশিয়াস ম্যানার। এটা কিন্তু খুব ভালো স্পষ্টভাবে কমিউনিকেট করা হয়। তো এই জিনিসটা এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমরা কোনোদিন পিছুপা হইনি। পাকিস্তানের এত মানে ডেভাস্টেটিং একটা অ্যাকশন হয়েছে পাকিস্তানের উপরে যে ওরা পিছুপা হতে বাধ্য হয়েছে, এবং এমন একটা জায়গায় আমরা নিশ্চয়ই স্ট্রাইক করেছি যেটা এখনও হয়তো অফিসিয়ালি আউট হয়নি। সেই কারণে তারা বাধ্য হয়েছে কমিউনিকেশনটা আনার জন্য এবং টক্সে আসার জন্য। একদম। আমি এই জায়গায় চন্দন গোস্বামীর কাছে আসবো। প্রথম কথা হচ্ছে, ঠিক কোন পর্যায়ে আজকে পাকিস্তানের পক্ষ থেকে ডিজিএমও তারা ভারতের কাছে সময় চাইলেন এই বৈঠকে? তাহলে কি পাকিস্তান একেবারে চাপে পড়েছে? সংঘর্ষ বিরতির কথা যখন পরশুদিন বলা হলো, সেই সংঘর্ষ বিরতিতে নাকি ভারত পাকিস্তান দুপক্ষ রাজি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, তারপরে আমরা পরবর্তী পোস্টগুলো দেখেছি পাকিস্তান ভারতের পক্ষ থেকে। কিন্তু সেই সংঘর্ষ বিরতি মাত্র 3 ঘন্টা স্থায়ী হয়েছিল। তারপর হঠাৎ করেই আবার গুলিগোলা বর্ষণ শুরু হয়ে যায় পাকিস্তানের এন্ড থেকে। তাহলে ভারতবর্ষের পক্ষ থেকে কি কোথাও সামরিকভাবে এই প্রশ্নও তোলা হতে পারে যে কি কারণে এই সংঘর্ষ বিরতি তারা লঙ্ঘন করলো? খুব স্বাভাবিক। দেখো, একেবারে শুরুতে বুঝতে হবে যে আমরা বারবার আলোচনা করেছি পাকিস্তানের মধ্যে 3টে পাকিস্তান আছে। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পাকিস্তানকে দেখছি যাদের একটা গভর্নেন্স আছে এবং সেই গভর্নমেন্টের সাথে আমরা কি ইন্টারাকশন করছি। কিন্তু আমরা খুব ভালো করে জানি, যারা পাকিস্তানকে বোঝেন তারা জানেন যে আইএসআই মিলিটারি অপারেশন সেটা হচ্ছে আরেকটা গ্রুপ, এবং মিলিটেন্সি অর্থাৎ যেসব টেররিস্টরা তাদের আরেকটা গ্রুপ যারা প্রেশার গ্রুপ। তো ন্যাচারালি যেখানে পাকিস্তানের কমিটমেন্টগুলোর ওপর ডিপেন্ড করা হবে, আমরা তো গভর্নমেন্টাল কমিটমেন্টগুলোকে ডিপেন্ড করব। কিন্তু ঘটনাচক্রে যেটা হচ্ছে সেটা উল্লঙ্ঘন হতে পারে মিলিটারি সে কথা শুনছে কিনা। এবং বহুবারের আগে এরকম প্রমাণিত সত্য, যেখানে অর্ডারগুলো আলটিমেটলি আসছে কোথা থেকে সেটাই বোঝা যাচ্ছে না, এবং মিলিটারি অ্যাকশনসগুলো ডিফারেন্ট। আজকে যেটা সুবিধাজনক জায়গায়, যেখানে ডিজিএমও পাকিস্তান কথা বলবেন, তো ন্যাচারালি মিলিটারির যে ভার্সনটা সেটা পাওয়া যাবে, এবং সরাসরি আমাদের মিলিটারি কী বলতে চাইছেন সেটাও ডিরেক্ট কমিউনিকেট করা যাবে। এবং পাকিস্তান একটা থ্রেট পয়েন্ট, নো ডাউট। এই যে উল্লঙ্ঘনটা করা, অর্থাৎ যেটা সিজ ফায়ারের পরেও উল্লঙ্ঘন করা হয়েছে, তার মধ্যে কোনো ডাউট নেই পাকিস্তান একটা ফেরোসাস জায়গায় আছে এবং ডিপ্রেসিং জায়গায় আছে। এবং গভর্নমেন্টাল এজেন্সিস যদি কিছু বলতেও চায় সম্ভবত এরা মানবেন না, কিন্তু ডিজিএমওকে যখন বলা হবে খুব স্বাভাবিক এই নেক্সাসটা ভেঙে যাওয়ার চান্সটা অনেক বেশি। বাট অ্যাট দি সেম টাইম বুঝতে হবে
পাকিস্তানকে ঘিরে আমাদের দেশের যে ঘটনাগুলো ঘটছে পর পর, সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের সভরেন্টিটাকে আমরা অন্তত সবসময় সামনে রাখি। আমরা বারবার বলেছি যে এটা পারস্পরিক, এবং সিমলা চুক্তিরও একটা প্রসঙ্গ আছে, সেখানে ট্রাম্পের ভূমিকাটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে। আমরা কিন্তু এই প্রশ্ন রাজনৈতিকভাবে করছি না। রাহুল গান্ধীর চিঠিটা সম্ভবত দেখলে বুঝবে এটা রাজনীতি না। আমরা শুধু জানতে চাইছি ঘটনাগুলোর পরম্পরা কি, কিভাবে হচ্ছে। তবে একটা কথা বলে আমি এখানে শেষ করবো কুসুমিতা, একেবারে কোনো ডাউট নেই ইন্ডিয়া অ্যাগ্রেসিভলি রিটালিয়েট করেছে। ইন্ডিয়া কিন্তু যুদ্ধে যায়নি, ইন্ডিয়া রিটালিয়েট করেছে, প্রোটেক্ট করেছে। এই প্রোটেকশনকে যদি কেউ ভাঙতে আসে তাহলে ইন্ডিয়া সর্বোচ্চভাবে ঝাঁপিয়ে পড়া উচিত। ভারতের উদ্দেশ্যটা কিন্তু একেবারে শুরু থেকে পরিষ্কার। সেখানে এই রিটালিয়েশনটা কিন্তু হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে, জঙ্গি ঘাঁটির বিরুদ্ধে, সন্ত্রাসবাদকে যারা মদত দিয়েছে তাদের বিরুদ্ধে। সেখানে না পাক সেনা, না পাকিস্তানের সাধারণ নাগরিক, টার্গেট কিন্তু কেউ নয়। অপারেশন সিঁদুরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি 100-রও বেশি জঙ্গি নিহত হয়েছে। সাংবাদিক বৈঠকে ধ্বংসের ছবি দেখিয়ে জানিয়েছে ভারতীয় সেনা পাকিস্তানে মদতপুষ্ট জঙ্গিরা ফের ভারতে আক্রমণ করার চেষ্টা করলে তা কোনো মতেই হালকাভাবে নেওয়া হবে না, বুঝিয়ে দিয়েছে তিন বাহিনী। This is the first weapon that is impacting. This is the impact point number 1 on Muridke training camp with our precision guided weapons on early morning 7th, and the second impact on the selected target point. Third weapon, third impact, and fourth weapon, fourth impact. To Bhavalpur, this is the target complex that we are dealing with, a fairly large target complex. So we had to carefully choose the points that we needed to address. This is how it looked before, and this is how the building looked after the impact of the weapon. There were 9 camps that you are now all familiar with, which were confirmed by our various intelligence agencies to be inhabited. Some of these were in POJK, while there were others that were located in the Punjab province in Pakistan. Muridke, the hub center of the Lashkar-e-Taiba, has over the years bred infamous characters such as Ajmal Kasab and the likes of David Headley. বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্রর কাছে আমি যাব। সমীর, একেবারে যখন ডিজিএমওর বৈঠক ঘোষণা হচ্ছে তার মাত্র কয়েক ঘন্টা আগে একেবারে ভারতীয় সেনাবাহিনী তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিচ্ছে একেবারে ভিডিও দিয়ে ঠিক কোন কোন জায়গায় হামলা হয়েছে, ঠিক কোন কোন জায়গায় ভারত প্রত্যাঘাত করেছে। অর্থাৎ পাকিস্তানের যে মুখোশ সেটা একেবারে গোটা বিশ্বের সামনে খুলে গেল, আর সেই চেহারা নিয়ে কিন্তু আজকে পাকিস্তানের ডিজিএমও মিট হচ্ছে। না, ডিজিএমওর তো আগেও যখন কথা হয়েছে তারপরেই তো ডিসাইড করা হলো যে আমরা 12 তারিখে আবার রিভিউ করব জিনিসটাকে, যে ওয়েদার উই হ্যাভ অ্যাডপ্টেড দ্য কারেক্ট রুট, আর আমাদের সেখানে কিছু ডান দিকে এটা কি কোনো বাড়তি সিগনিফিকেন্স যোগ করে এই ডিজিএমও মিটের আগে এই যে ক্লেমগুলো ভারতীয় সেনা করছে? না না, আজকে এটা তো আজকের ডিজিএমএ মিটিং না, তার মধ্যে তো 3টে দিন ইয়ে হয়ে গেছে, তাই তো? সুতরাং সেই জায়গাটায় অ্যাচিভমেন্ট যেটা, অবভিয়াসলি ইন্ডিয়া ইজ অন এ ভেরি স্ট্রঙ্গার ফুটিং নাও। সুতরাং সেই জায়গাটায় আমাদের কিছু করার নেই। আমি তো ভেবেছিলাম যে এটা আরও কন্টিনিউ হবে এবং সেইখানটায় আমরা ওদের ওয়ান্স ফর অল একটা লেসন আমরা দিতে পারতাম। কিন্তু সাডেন এই যে ডিজিএমও ইয়ে করে, আর তারপরে আমরা যদি একটু মাইনিউটলি পড়ি ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্টের যে সেকেন্ড ইয়েটা, সেটা কিন্তু একবারে ওপেনলি কোলে বসিয়ে নিয়েছেন তিনি পাকিস্তানকে, যেন ওই বলে না গোদ নেওয়া, সেইভাবে তারা কোলে বসিয়ে নিয়েছেন। যে আর তিনি কোথার থেকে আমি জানি না 2000 বছরের এই যে চলছে বিবাদটা, সেই 2000 বছরের এই যে বিবাদ তিনি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেটাকে ঠিক করবেন। আরে স্বাধীন হলো আমাদের দেশ 1947-এ, এই বিবাদ বাদ্যে 48 হয়েছিল, তারপরে 1000 বছর কোত্থেকে আসলো কি জানি না আমি, উনি কাকে কোন দিকে ইন্ডিকেট করছেন। বাট মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল, দিস ইজ মাই কান্ট্রি, our leaders will take the last call, not by anybody else from outside. কারণটা হচ্ছে যদি তাদের ইয়েতে করতে হয় তাহলে আমাদের নেতাদের সম্বন্ধে কিন্তু মানুষের কাছে একটা রং সিগন্যাল চলে যাবে। কারণটা হচ্ছে উই হ্যাভ গট ক্যাপেবল লিডার্স, উই হ্যাভ গট ভেরি স্ট্রং লিডার্স, অ্যান্ড সেকেন্ডলি
সেটা হচ্ছে যে আমরা আমাদের যথেষ্ট, কারণ একা ডোনাল্ড তিনি যদি ডিকটেট করতে থাকেন তাহলে আমাদের এরা কি করবেন তখন? আমি বলবো যে উই শুড নট অ্যাট এনি কস্ট, উই শুড নট বাউ আওয়ার হেড অ্যাট এনি কস্ট। কারণ মনে রাখতে হবে এই পর্যন্ত করার জন্য এবং তাদের এই শিক্ষা দেওয়াটা পুরোপুরি হয়নি, যতটুকু হয়েছে তাতে কিন্তু আমাদের মাথা যতটা উঁচু হয়েছে যদি অন্য থার্ড পার্টি এসে করে। সন্ত্রাসবাদ নির্মূল করা হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ভারতবর্ষের একেবারে গোড়া থেকেই তাদের কড়া অবস্থান, আর সেখানে কোনো মধ্যস্থতা কিন্তু মানা হবে না, সেটাও কিন্তু স্পষ্ট হয়েছে। জঙ্গিদের কায়দায় এখন পাক সেনাও অনুপ্রবেশের চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। आमतौर पर ये घुसपैठ लाइन ऑफ कंट्रोल में टेररिस्ट करते हैं, लेकिन हमें इंफॉर्मेशन है कि हो सकता है ये पाकिस्तान आर्मी की टोलियां भी हों जो हमारे पोस्ट के ऊपर खामी पहुंचाने की कोशिश कर रही हैं। কিভাবে পরপর দুদিন ভারতের সেনা ঘাঁটিতে হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান, কিভাবে ভারতের সশস্ত্র বাহিনী তা প্রতিহত করলো, সাংবাদিক বৈঠক করে একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হলো ভারতীয় সেনার তরফে। ভারতীয় সেনা একেবারে ছবি দেখিয়ে তথ্য দিয়ে জানিয়ে দিল পাকিস্তানের চুনিয়া এয়ার ডিফেন্স রেডার, আরিফওয়ালা এয়ার ডিফেন্স রেডার, সারগোদা এয়ারফিল্ড, রহিম ইয়ার খান এয়ারফিল্ড, সাক্কার এয়ারফিল্ড, ভোলারি এয়ারফিল্ড, জেকোবাবাদ এয়ারফিল্ড সহ কোথায় কিভাবে আঘাত হেনে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি রাজশ্রীর কাছে এই জায়গায় আসবো। রাজশ্রী, এতদিন পর্যন্ত মানে ভারতের লড়াইয়ের জায়গাটা ছিল পাকিস্তানের মাটি ব্যবহার করে যে সমস্ত জঙ্গি ঘাঁটিকে তারা দীর্ঘদিন ধরে লালন পালন করছিল তারা, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে মানে চোরাগোপ্তা আক্রমণ শুধুমাত্র জঙ্গিরা করছে এমনটা নয়, পাক সেনাও এখন চলচুতে ঢুকে পড়তে চাইছে, তাহলে লড়াইটা পরিধি আরো বিস্তৃত হয়ে গেল। দেখুন, জৈশে মোহাম্মদের যে কমান্ডার বা মাসুদ আজাদের পরিবারের লোকজন মারা গিয়েছে এবং তাদের ওই নামাজে জানাজা, তার মধ্যে আপনি দেখবেন ছবি সবাই দেখতে পেয়েছে, সেখানে পাকিস্তান আর্মি বসে আছে, সেখানে উপস্থিত, সেখানে পাকিস্তানের পলিটিশিয়ানসরা উপস্থিত এবং তার সাথে সাথে আইএসআই উপস্থিত হচ্ছে এবং তাকে স্টেট ফিউনারেল দেওয়া হচ্ছে পাকিস্তানের পতাকায় মুড়ে। তো নাও পাকিস্তান স্ট্যান্ডস এক্সপোজ দ্যাট দে আর আ গ্লোবাল হাব অফ টেরোরিজম, স্বীকার করে নিয়েছে একেবারে। আর কোনো জায়গায় বলতে পারবে না ওরা যে না আমরা আমাদের মাটি হিসেবে ব্যবহার করি না। এতদিন আমরা স্ট্রাইক করেছি, এয়ার স্ট্রাইক বলুন বা সার্জিক্যাল স্ট্রাইক, পুরোটাই কিন্তু পিওকেতে হয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। এবারে আপনি একেবারে ওই ঘর মে ঘুসকে মারেঙ্গে যে বলেছিল, আপনি ঘর মে ঘুসকে মারা হয়, একদম বাহাওয়ালপুর বা ওই আপনার মুরিদ, এখানে একেবারে ঘরের মধ্যে ঢুকেছেন এবং এন্টার হেডকোয়ার্টার্স, এখানে ডিফেন্স পার্সোনালরা বসে আছেন, আইবি কর্তারা আপনার চ্যানেলে আসেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন বাহাওয়ালপুরের যে ওদের যে ক্যাম্প, ওদের মুরিদদের যে ক্যাম্প, এটা কি বিশাল বড় একটা ক্যাম্প, আপনি কি করেছেন, আপনার দেশ কি করেছে আপনারা কেউ কল্পনাই করতে পারবেন না, গোটা ক্যাম্প ধ্বংস করে দিয়েছেন। এটা অতীতে কখনো হয়নি, কোথাও হয়নি, এটা ডিফেন্স পার্সোনালরা বলতে পারবেন। এছাড়া এই যে নূর খান এয়ারবেস, সারগোদা এয়ারবেস, দেখুন পাকিস্তান হঠাৎ করে সিজফায়ার চেয়ে হাত তুলে দাঁড়িয়েছে, এটা এত সহজ নয়। আমরা জানতে পারছি না, আমরা জানি না বা পাকিস্তান বলছে না, কিছু ডেফিনিটলি হয়েছে। যে জায়গার নাম গতকালকে আর্মড ফোর্সেস বলেছেন, সেই জায়গাগুলোর মধ্যে কোথাও কোনো ওই যে হিন্দিতে যে মহাবরা আছে, দুঃখতি নাস পে হাত দে দেনা, ওরকম কোনো দুঃখতি নাস, কোনো একটা জায়গায় কিছু হাত পড়ে গেছে যে কারণে পাকিস্তান এখানে হাত তুলতে বাধ্য হয়েছে। সিজ ফায়ার মানে বকলমে সারেন্ডার করা, একদম সেই সিজ ফায়ার কেও কিন্তু তারা লঙ্ঘন করেছে। আর আজ কিন্তু ডিজিএমও পর্যায়ের বৈঠক রয়েছে, তবে ভারতীয় সেনা ছাউনিকে যেভাবে তারা টার্গেট করেছে আর যেভাবে ভারতবর্ষ তাকে প্রতিহত করেছে, ভারতীয় সেনা তাকে প্রতিহত করেছে, একেবারে দেশবাসী তাদের স্যালুট জানাচ্ছেন। আমি আবারও আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।